বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ শুরু, বিভিন্ন এলাকায় মিছিল বিক্ষোভ, মহানগরীর ওয়ার্ডে ওয়ার্ডে ক্ষমতাসীনদের জমায়েত কর্মসূচি। শাহবাগে বিএসএমএমইউতে অ্যাম্বুলেন্স মোটরসাইকেলে অগ্নিসংযোগ, দুপক্ষের পাল্টাপাল্টি অবস্থানে এলাকায় উত্তেজনা। আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি চলছে। শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল, এজলাসে বাক বিতণ্ডা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাকের পর যান চলাচল কম বিভিন্ন জেলায়। যানবাহনের কোনো চাপই নেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। নগরীতেও গণপরিবহন চলাচলের সংখ্যা কম। সরকারি বেসরকারি অফিস খোলা থাকায় যারা বের হয়েছেন যানবাহনের অভাবে ভোগান্তিতে পড়েছেন তারা। কাজের জিনিস লাগবে, কাজের জিনিস না হলে তো কাজ করতে পারবো না, এই জন্য বেড়েছে বাটালি রোড। এখন গাড়ি ঘোড়া কম, কিছু করার নাই। তো দেশের একটা এরকম পরিস্থিতি, এই অবস্থায় আসলে বাইরে যাওয়াটাও একটু রিস্ক। সামনে যে কি হবে আমাদের, আমরা দিন আনি দিন খাই, আমাদের অবস্থা খুবই খারাপ। দূরপাল্লার বাস চলাচল বন্ধ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। রংপুর থেকে আন্তজেলা ও অভ্যন্তরীণ রুটে বাস ছাড়েনি, খোলেনি টিকিট কাউন্টারগুলো। নগরীতে কিছু রিকশা, মোটরসাইকেল এবং খাদ্য ও ওষুধের পরিবহন ছাড়া চলছে না কোনো গাড়ি। বিভাগের 8 জেলায় সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছে বিভাগীয় কমিশনার। ঢাকার আশপাশের জেলাগুলোরও একই চিত্র। রাজবাড়ীতে ভোর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার বাস, তবে অভ্যন্তরীণ রুটে কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির কার্যালয়ে সকাল 8টা পর্যন্ত খোলা হয়নি কোনো টিকিট কাউন্টার। সকাল থেকে সড়কে অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সকালে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে একটি পক্ষ। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউর ভেতরে অবস্থান নেয় আরেকটি দল। তাদের প্রতিহত করতে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে আন্দোলনকারীরা। সেখানে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। শাহবাগে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে সাথে অপরপক্ষে ধাওয়া পাল্টাপাল্টা হয়। এর আগে সকাল থেকেই শাহবাগ মোড় দখল করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অসহযোগের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। এতে শাহবাগের আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শহীদ মিনারের আশপাশে পুলিশ দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে কিছুক্ষণ প্রদক্ষিণের পর টিএসসিতে সমাবেশ করেন তারা। অসহযোগের সমর্থনে বিভিন্ন স্থানে বিক্ষোভে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কয়েকটি জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সকালে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় জড়ো হয় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় একই স্থানে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখা দেয় উত্তেজনা, দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরের টাউন হলেও সকাল থেকে জড়ো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তাদের সাথে যোগ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। প্রতিবাদী নানা স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। উত্তাল সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে বিরোধী পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। ঘেরাও করা হয়েছে এনায়েতপুর থানা। উত্তেজনা দেখা দিয়েছে লক্ষ্মীপুরে। সকালে বাগমারি এলাকায় বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এ সময় বিরোধীরা ধাওয়া দিলে ছড়ায় উত্তেজনা। চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেয়া হচ্ছে প্রতিবাদী নানা স্লোগান। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। ভাঙচুর করা হয়েছে সদর আসরের সাবেক এমপি হাবিবে বিল্লাত মুন্নার বাসভবন।
সাতক্ষীরার পাটকেলঘাটায় হারুনুর রশিদ কলেজের সামনে জড়ো হয়েছে বৈষম্য বিরোধীরা। যোগ দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। অবরোধ করা হয়েছে সড়ক। এক দফা দাবিতে চলছে বিক্ষোভ। সংঘর্ষ হয়েছে চাঁদপুরে। সকালে বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয় শিক্ষার্থীরা। তাদের সাথে বিরোধীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ। নাশকতা প্রতিরোধে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকাল থেকে রাজধানীর রাসেল স্কয়ারে অবস্থান নেয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী এই অবস্থান সারাদিন চলবে বলে জানান তারা। এক দফার মতো দাবি ঘোষণা করে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি করেন নেতারা। দুপুরের পর রাজধানীর প্রতিটি ওয়ার্ডে মিছিলের ঘোষণাও দেওয়া হয়। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি, শাহবাগ, শ্যামলী, মোহাম্মদপুর সহ বিভিন্ন পয়েন্টে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হয়েছেন নেতাকর্মীরা। দেশের সব জেলা ও মহানগরীতে একই কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। আপনি যদি ফুটেজ দেখেন, চেক করেন, আপনি তাহলে দেখবেন যে দুই একটা হয়তো পুলিশের সামনের সাথে তাদের সংঘর্ষ হচ্ছে, তখন হয়তো পুলিশ কিছু উদ্যোগ নিয়েছে। এছাড়া যে পিছনের হত্যাকাণ্ড, সকল হত্যাকাণ্ড জামাত ঘটিয়েছে। আজকে সেই তদন্ত হবে, তদন্তে জামাত ধরা খাবে, বিএনপি ধরা খাবে, তারেক জিয়ার নির্দেশনা বেরিয়ে আসবে, তাদের অর্থায়ন বেরিয়ে আসবে। এই কারণে তারা বাচ্চাদেরকে ব্যবহার করছে। সরকার পদত্যাগে যত বিলম্ব করবে তত বেশি ক্ষতি হবে দেশ ও জাতির। রাজনৈতিক দল হিসেবে ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগও। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে ছাত্র, শিশু, জনতার রক্তে রঞ্জিত এই সরকার। ফখরুল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির সাথে একাত্মতা জানিয়েছে বিএনপি। সরকার বিভিন্ন কূটকৌশলের মাধ্যমে পরিস্থিতি জটিল করে তুলছে এমন অভিযোগ তার। নিরীহ জনতার বিরুদ্ধে দলীয় লোকদের লেলিয়ে দেওয়া হচ্ছে, এমনটাও ফখরুলের অভিযোগ। জানান, ট্রাস্ট সৃষ্টি করে নৈরাজ্য সৃষ্টি করতে চায় সরকার। দলের সকল স্তরের নেতাকর্মী, সব রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি। কোটা ব্যবস্থায় যৌক্তিক সংস্কারের আন্দোলনকে নির্মম নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে শত শত তাজা প্রাণে রক্ত ঝরিয়েছে, শত শত মায়ের বুক খালি করেছে, শত সন্তানরা পিতাকে হারিয়েছে, এমনকি 4 বছরের শিশু রেহাই পায়নি। চট্টগ্রামে শনিবার রাতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। শিক্ষামন্ত্রী ও মেয়রের বাসভবনে প্রথম দফায় হামলা হয়। এরপর বিএনপির কেন্দ্রীয় 4 নেতার বাসস্থানও ভাঙচুর, অগ্নিসংযোগ করে হামলাকারীরা। মেয়রের বাড়ি ভাঙচুরের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক মুদি দোকানের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার শুরু শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর 16 শহর চশমা হিলে প্রথমে হামলা হয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে। বাড়ির ভেতর বাহির ছাড়াও ভাঙচুর করা হয় 2টি গাড়ি, একটিতে দেয়া হয় আগুন। কয়েক মিনিট ধরে ভাঙচুরের পর সরে যায় হামলাকারীরা। এ ঘটনার কিছুক্ষণ পর হামলা হয় বহদ্দারহাটে সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাড়িতে। সেখানেও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার হয়। এই 2 ঘটনার কিছু সময় যেতে না যেতেই হামলা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাড়িতে। সেখানেও ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়। এর আগে ওয়ার্ড সিমেট্রি এলাকায় নগর বিএনপির সাবেক সভাপতি ডক্টর শাহাদাত হোসেন, পাঁচলাইশে নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ও চট্টেশ্বরী এলাকায় কেন্দ্রীয় নেতা মীর নাসির উদ্দিনের বাসায় হামলা চালানো হয়। এ সময় নেতারা কেউ বাড়িতে ছিলেন না। আমিন বাবু, যমুনা নিউজ। আন্দোলনের সময় সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। পরে পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সব নাগরিকের শান্তিপূর্ণ সভা সমাবেশে অংশগ্রহণের অধিকার রয়েছে। পুলিশকে আইনের নির্দেশনা মানতে হবে বলেও উল্লেখ করেন হাইকোর্ট। এদিকে কোটা সংস্কার আন্দোলন চলাকালে 9 শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। সকালে রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হয়। জ্যেষ্ঠ বিচারপতি বলেন, রাজনৈতিক ইস্যু রাজপথে সমাধান হওয়ার উচিত।
এরপর শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধে রিটের শুনানি। শুরুতেই অ্যাটর্নি জেনারেল বলেন, রিট করার নেপথ্যে অসৎ উদ্দেশ্য রয়েছে, কেননা তারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়। পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলেও রিটকারীরা কোনো নিন্দা জানায়নি। এ সময় রিটকারীর আইনজীবীরা জানান তারা সব মৃত্যুর নিন্দা জানিয়েছেন। এ সময় আওয়ামী লীগের সমর্থিত আইনজীবীরা হইচই শুরু করেন। সে সময় অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, আওয়ামী লীগের লোক শপথ নেয়ার পর আর দলের থাকে না। দর্শক, আন্দোলনের সময় সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। এখন চলছে ব্রিফিং, সরাসরি যাচ্ছে সেখানে। রিটপিটিশনটি ইন লেমিনি খারিজ করা সামারিলি রিজেক্ট করে দেওয়া হয়েছে এবং নট ইনফর্ম বলে এবং যথার্থভাবে রিটপিটিশনটি দায়ের করা হয় নাই বলে খারিজ করে দেওয়া হয়েছে। এবং অবজারভেশন কোর্ট দিয়েছে যেগুলি আইন আছে আমাদের, যে কনস্টিটিউশনাল রাইট যেগুলি রয়েছে তাদেরকে বলা হয়েছে যে এটা আমাদের সংবিধানেই স্বীকৃত যে যাদের সমাবেশ করার অধিকার থাকবে, সমাবেশ করার অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। আর পুলিশ যখন তার পাওয়ার এক্সারসাইজ করবে তখন সিআরপিসি এবং পিআরবিতে এবং সংবিধানে পুলিশকে যে পাওয়ার দেওয়া আছে সেই পাওয়ারটা পুলিশ এক্সারসাইজ করতে পারবে, বাট সংবিধান, আইন এবং বিধি সাপেক্ষে। এবং আমাদের সাবমিশন ছিল যে পুলিশ যে কাজগুলি করে যাচ্ছে এখন পরিস্থিতি সাপেক্ষে আইন এবং প্রসিডিউর মান্য করেই পুলিশ তার পাওয়ার এক্সারসাইজ করে যাচ্ছে এবং আদালত এই সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছেন যে পুলিশ সব আইন কানুন মেনে তার পাওয়ার এক্সারসাইজ করতে পারবে, এই বলে রিট পিটিশনটি খারিজ করে দিয়েছে। আদালত একবার বলেছেন যে উদ্দেশ্য তাদের বদলে গিয়েছে, এই বিষয়টি রাজনৈতিক বিষয়টা। হ্যাঁ, রাজনৈতিক একটি বিষয় এখানে চলে আসছে। আপনারা জানেন যে এই আন্দোলনটি ছিল শুধুমাত্র কোটার আন্দোলন। এই কোটার আন্দোলনটি থেকে এই আন্দোলনটি ছিল অরাজনৈতিক আন্দোলন তাদের ভাষ্য মতে, কিন্তু গতকালকে এই আন্দোলনটি পূর্ণাঙ্গ রাজনৈতিক রূপ লাভ করেছে। এই আন্দোলনটি এখন এক দফার আন্দোলনে যেহেতু রূপান্তরিত হয়েছে এবং যে দুইজন রিট পিটিশনার তারা গতকালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলা ছাড়ার জন্যে, এবং তারা এক দফার আন্দোলনে কালকে বক্তব্যও রেখেছেন। আপনাদের মিডিয়াতে এইগুলি আসছে, তারা চান যে এক দফার আন্দোলনে মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকার বা কি একটা জাতীয় সরকার গঠন করার জন্য তারা প্রস্তাব দিয়েছেন। এবং সেই জাতীয় সরকারে একজন পিটিশনার তিনি বক্তব্য রেখেছেন যে তারাই সরকার কীরকম হবে সেটা ফর্ম করে দিবেন। এবং সেখানে আমাদের এখানে যে একজন আইনজীবী রয়েছেন ব্যারিস্টার সারা হোসেন, উনিও কিন্তু তাদের যে প্রপোজাল রয়েছে আমরা ফেসবুকে যেরকম পেয়েছি, উনিও সেই উপদেষ্টাদের একজন থাকবেন সেই সরকারের। সুতরাং এই সব মিলিয়ে এই রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড, নট ইন ক্লিন হ্যান্ড এবং পারপাসলি ডান। একটি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, একটি রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য, আদালতকে ব্যবহার করার জন্য এই রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল। সুতরাং রিট পিটিশনটি পলিটিক্যালি মোটিভেটেড হিসাবে খারিজ করে দেওয়া হয়েছে। আন্দোলনের সময় সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। এখন রিটকারী আইনজীবীরা কথা বলছেন, আমরা সরাসরি তাদের কথা শুনতে চাই। সেই ক্ষমতা নেই আদালতের আদেশ মানে, এটা বলছে সাংবিধানিক অধিকার। জি, আইনে বলা আছে প্রাণঘাতীর কথা, যখন যদি কোনো জায়গায় আগুন দেওয়া হয়, যদি কখনো তাকে তারা অ্যাটাক করে বা যদি কোনো ডাকাতি করে, সেই ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে, এবং সেটা যখন ওখানে চলমান থাকবে সেই খাদে আমরা বারবার করে দেখিয়েছি যে বিভিন্ন যেসব স্থাপনাতে আগুনের কথা বলেছে সেখানে পুলিশ একটিও গুলি চালায়নি। গুলি চালিয়েছে যেখানে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল, যেখানে ছেলেরা সমাবেশ করছিল। এক দফা আন্দোলনের বিষয়, এটা রাজনৈতিক ব্যাপার, আদালতেরও কিছু করার নেই, আমরা ওই বিষয়ে কোনো কথা বলছি না। আমরা এখানেও নেই। পিআরবিতে আছে, যদি মব আন্দোলন করতে চায়, দমন করতে চায়, তাহলে তাদেরকে প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে। ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায় তাহলে সর্বোচ্চ যে ওখানকার যে সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছেন পদমর্যাদার, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটাও যদি না হয় তখন
তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলিবর্ষণ করছি। তারপরেও রয়েছে যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়, অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না। গতকালকের পেপার আপনারা দেখেছেন, তাহলে তাদেরকে কেন পুলিশ হতে হবে? কারণ চোখে টার্গেট করা হচ্ছে। আপনারা পেপারে দেখেছেন যে 178 জনের যে ডেড বডি পাওয়া গেছে তাদের বেশিরভাগই হচ্ছে মাথায়, চেস্টের উপরের অংশে। সো এইগুলোকে অবশ্যই তাদেরকে ফলো করতে হবে। এটি সম্পূর্ণ ভুল একটি কথা। মানুষকে নিয়ে বাঁচানোর জন্য যদি কোনো পিটিশন করা হয় সেটা কখনো রাজনীতি হয় না। তারা আদালতে দেখিয়েছেন যে গত 2 দিন রিটকারী 2 জন প্রশাসনে ছিলেন এবং তারা ফেসবুকেও কিছু পোস্ট দিয়েছেন যে বাংলা ছাড়ো। জি, আমার যেটা মনে হলো যে যেটা অ্যাকচুয়ালি গোয়েন্দা কার্যক্রম সেটির আজকাল অ্যাটর্নি জেনারেল অফিস করা শুরু করেছে। যে কাজটি ডিজিএফআইআর বা সিআইডির করার কথা সেটি অ্যাটর্নি জেনারেল অফিস করছে। আর একজনের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তিনি যে কোনো কিছুতে বিশ্বাস করে সেটা বলতে পারেন, রাইট? এখন কি আমাদের কি সেই রাইটও নাই যে আমরা আমাদের মানুষ নিজেদের কথা বলতে পারবো না? অ্যাটর্নি জেনারেল ওখানে দাঁড়িয়ে আজকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না, তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দিয়েছেন।